Ami is our everything, my everything. বাবার কথাটা নিশ্চয়ই মনে আসছে। এরকম হাজারটা বিয়ে ভাঙলেও জঙ্কুক ডোন্ট কেয়ার, সো পুরোটাই তোমার উপরে নির্ভর করছে। অনেক কষ্ট করে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে 3বার কবুল বলল তে। আলহামদুলিল্লাহ বলে উঠল ওপাশের মানুষ। তারপর রেজিস্ট্রাররা পেপারে সাইন করলো। বিয়ের পর্ব শেষ হতেই সবাই চলে গেল। জঙ্কুক তের হাত শক্ত করে ধরে টেনে নিয়ে গেল রুমে, ছুঁড়ে ফেলে দিল ফ্লোরে। তারপর দরজা লক করে দিয়ে ধীরে ধীরে তের কাছে আসলো। হাঁটু গেড়ে বসে তের গালটা চেপে ধরে বলল, ওয়েলকাম টু মাই কিংশিপ মিসেস জিয়ন তেহিয়ং। কথাটা বলে কেমন অট্ট হাসিতে ফেটে পড়ল জঙ্কুক। তে কান চেপে ধরে রেখেছে। ভয়ঙ্কর লাগছে তার কাছে এই হাসি। এই হাসিটা ইঙ্গিত দিচ্ছে তার জীবনটা ঝরে পড়ে যাওয়ার। তের বাহু শক্ত করে ধরে উঠালো তেকে, তারপর কোলে তুলে নিয়ে বাথটবে নিয়ে ফেলে দেয়। আর লোক ডেকে বলে এতে বরফ ঢেলে দিতে। একে তো শীতের রাত, তার উপরে বাথটবের ঠান্ডা পানি, তার উপরে বরফের টুকরা। মনে হচ্ছে আগের থেকেই প্ল্যান করা ছিল। জঙ্কুকের কথা মতো লোকগুলো এসে বরফের অনেকগুলো টুকরো ফেলে দেয় বাথটবে। জঙ্কুক তার চোখ হেসে বলে, তোর শাস্তি এটা। কবুল বলতে দেরি করেছিস, আমার কথার অবাধ্য হয়েছিস, তারই শাস্তি। আয়েশ করে চেয়ারে বসে একটি বিয়ারের বোতল খুলে খাচ্ছে আর তের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে দেখছে। তের ঠান্ডায় জর্জরিত হয়ে কেঁপে ওঠা। আজ তের অসহায়ত্ব সময়ের কাছে, নিয়তির কাছে হেরে যাচ্ছে। চোখের পানিগুলো বাথটবের পানির সাথে মিলিয়ে যাচ্ছে। আগামী দিনগুলো যে তের জন্য কতটা ভয়ঙ্কর হতে চলেছে সেটারই ইঙ্গিত দিচ্ছে এই কাজগুলো। ঠান্ডায় কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা প্রায় তের। লাস্ট বিয়ারের বোতলটায় চুমুক দিয়ে শেষ করে জঙ্কুক বসা থেকে উঠে দাঁড়ায়। তারপর ধীর পায়ে বাথটবের দিকে এগিয়ে গিয়ে তেকে কোলে তুলে নিয়ে রুমের দিকে হাঁটা দিল। তের জ্ঞান নেই বললেই চলে। রুমে এসে তেকে তার কোল থেকে নামিয়ে গায়ের সাথে গা মিশিয়ে দাঁড় করায়। এক হাত দিয়ে তেকে ধরে আর অন্য হাত দিয়ে লাইট বন্ধ করে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। তারপর তেকে বিছানায় নেওয়ার আগে তার ড্রেসটা খুলে জঙ্কুকেরই একটা শার্ট পরিয়ে বিছানায় শুয়ে দিল। কম্বলটা টেনে দিয়ে সে নিজেও ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে তের চোখে মুখে পানির ঝাপটা দিল। কাঁপতে কাঁপতে তে চোখ খুলে তাকালো। চোখ খুলেই জঙ্কুক নামক পাষাণ পুরুষটাকে দেখতে পেয়ে সে আবারও চোখ বন্ধ করলো। জঙ্কুক আবারও আলমারিটা খুলে লং ব্লেজার পরিয়ে দিল তেকে। ব্লেজারটা পরিয়ে দিয়ে তেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। জঙ্কুকের বুকের আর্দ্রতায় তের কাম্পনটা কিছুটা কমে এলো, কিন্তু শরীরটা কেমন গরম গরম লাগছে, মনে হয় জ্বর উঠবে। জঙ্কুক বিছানা থেকে নেমে কিচেন রুমে এসে কাজের লোকদের বলল স্যুপ করে দিতে। ওরাও কথা মতো স্যুপ বানিয়ে দিল। কিছুক্ষণ পর স্যুপের বাটি রেডি করে হাতে করে নিয়েই রুমে আসলো। শোয়া অবস্থায় থেকে স্যুপটা খাইয়ে দিয়ে পানির সাথে মেডিসিন গুলিয়ে তেকে খাইয়ে দিল। স্যুপের বাটিটা টেবিলের উপর রেখে দিয়ে তেকে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে সবার আগেই জঙ্কুকের ঘুম ভাঙল। রুমে নরম আলো ঢুকছে জানালার ফাঁকা দিয়ে। সে ধীরে ধীরে তের দিকে তাকালো। তে তখন ঘুমিয়ে আছে। তার মুখ কেমন ক্লান্ত, কিন্তু সেই ক্লান্তির আড়ালে যেন অসহায়ের ছাপ লেগে আছে। জঙ্কুক ধীরে ধীরে তের কপালে স্পর্শ করলো। জ্বরটা প্রায় কেটে গিয়েছে, তবে হালকা তাপ এখনো রয়ে গিয়েছে। তের শ্বাস প্রশ্বাসের নরম শব্দ তার কানে আসছে। তার চোখ হঠাৎই এক অদ্ভুত অনুভূতি খেলে গেল, কিন্তু সেটা দয়া, মায়া নাকি অন্য কিছু ছিল সেটা সে নিজেও বুঝতে পারল না। জঙ্কুক তের দিকে তাকিয়ে কিছুক্ষণ স্থির হয়ে রইল। তারপর তের নিঃশ্বাসের নরম ঠান্ডা হাওয়া তার শরীরে মাখল। এক মুহূর্তের জন্য তাকে থামিয়ে দিল তের নিঃশ্বাস। নিজের ইচ্ছা দমাতে না পেরে সে ধীরে ধীরে তের ঠোঁটের দিকে ঝুঁকল। আলতো করে তার অধর ছুঁয়ে দিয়ে নিজের মধ্যে এক বিজয়ের অনুভূতি অনুভব করলো। এরপর সে আরো এক ধাপ এগিয়ে গেল। তের গলায় মুখ গুজল। তার গলায় মৃদু ঘ্রাণ, ত্বকের উষ্ণতা, সবকিছু মিলিয়ে জঙ্কুকের ভেতরে এক অদ্ভুত আনন্দের স্রোত বইয়ে দিল।
তার ঠোঁট ধীরে ধীরে আরো নিচে নামলো। তের পেটের উপরে এক গভীর চুম্বন এঁকে যেন নিজের ছাপ রেখে গেল। সেই মুহূর্তে সে যেন নিজের ইচ্ছার এক নতুন মাত্রায় পৌঁছালো। তার ঠোঁটের চাপ তের তুলতুলে শরীরে রেখে দিয়ে সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। একবার পেছন ফিরে তের ঘুমন্ত মুখের দিকে তাকালো, তারপর বাথরুমের দিকে এগিয়ে গেল। যেন তার মনের উত্তেজনা গোপন করার আর কোনো উপায় ছিল না। এখনো অনেক কিছু বাকি মিরিজান। মনে মনে বলল জঙ্কুক। তার ঠোঁটের কোণে এক ডেভিল হাসি ফুটে উঠল। সূর্য তখন ধীরে ধীরে পূর্ব দিগন্তে উঠছে। জঙ্কুক বাগানে হাঁটছে ধীর পায়ে, তার প্রতিটা পদক্ষেপে এক অদ্ভুত দৃঢ়তা। বাগানের ঠান্ডা বাতাস তার মুখে এসে লাগছে, কিন্তু তার মনে যেন কোনো গভীর ভাবনায় মগ্ন সে। গাছের পাতার ঝমঝম আওয়াজ ও শিশির বিন্দু সূর্যের আলোয় ঝকঝক করছে। জঙ্কুক এক হাত পকেটে ঢুকিয়ে হাঁটতে হাঁটতে একটা গোলাপ গাছের কাছে এসে থেমে গেল। গাছে লাল টকটকে গোলাপটা তার নজর কেড়ে নিল মুহূর্তেই। গোলাপের কাঁটা হাতে লাগতে পারে জেনেও সে খুব সাবধানে ফুলটা ছিঁড়ে নিল। গোলাপের সুগন্ধটা গভীরভাবে শ্বাস নিল জঙ্কুক। তার চোখে তখন তের সেই অসহায় মুখটা ভাসছিল। সে নিজেকে নিয়ে একটু অদ্ভুত দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। তের প্রতি এই যে অনুভূতিটা জন্মেছে তার, সেটা কি আদেও ভালোবাসা নাকি অন্য কিছু, সে নিজেও তার উত্তর খুঁজে পাচ্ছে না। গোলাপটা হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে দেখতে দেখতে জঙ্কুক আপন মনে বলল, তুমি আমার নিয়তিতে, আমি চাইলেও তোমার থেকে দূরে যেতে পারবো না। একটা গভীর নিঃশ্বাস ফেলে সে বাগানের আরেক কোণে গিয়ে দাঁড়ালো। সেখানে একজোড়া পাখি তাদের বাসায় ডানা ঝপটাচ্ছে। সেই দৃশ্য দেখে তার মনে একটু প্রশান্তি এলেও তের প্রতি নিজের অধিকার বোধ যেন তার মনে একরকম অস্থিরতা তৈরি করে। সে পেছনে তাকালো। দূর থেকে জানালার পর্দার ফাঁক দিয়ে রুমের ভেতরটার কিছু অংশ দেখা যাচ্ছিল। তে কি এখনো ঘুমাচ্ছে? তার মনে আবারও সেই প্রশ্ন জাগলো। নিজেকে নিয়ন্ত্রণে রাখতে চাইলেও পারল না। তার অবাধ্য পা দুটো সেই রুমের দিকেই অজান্তেই এগিয়ে যাচ্ছিল। রুমে এসে দেখে তে এখনো ঘুমাচ্ছে। তপ্ত শ্বাস ফেলে সে ওই দিকেই এগিয়ে যায়। তেকে বেশ কয়েকবার ডাকলো, কিন্তু উঠল না। অবশেষে ঠান্ডা পানির ঝাপটা দিল। তে পিটপিট করে তাকিয়ে ঘুম ভাঙল। ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি হয়েছে? তের এমন কণ্ঠে জঙ্কুকের শরীর কেঁপে উঠল। তার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে গেল। সে গম্ভীর কণ্ঠে বলল, ওঠ, ফ্রেশ হয়ে নে, বাবাকে দেখতে যাবি না? বাবা নামটা শুনেই চট করেই চোখ মিলে তাকালো তে। তারপর আশেপাশে তাকিয়ে দেখলো অচেনা একটা রুম। তারপর আস্তে আস্তে তার মনে পড়তে লাগলো কালকের কথা। ভয়ে কুকড়ে চোখ বন্ধ করে নেয়। তারপর আবার চোখ মিলে নিজের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায় সে। ওর যতটুকু মনে আছে, ও কাল বিয়ের লেহেঙ্গা পরেছিল আর ও বাথটবের ভেতরে ছিল। ও নিজের দিকে তাকিয়ে আবার জঙ্কুকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমার ড্রেস কে চেঞ্জ করেছে? অবশ্যই আমি, এতে কোনো সন্দেহ আছে? আপনি এটা কিভাবে করতে পারলেন? না করার মতো কোনো কারণ আছে? তুই আমার স্ত্রী, তোকে স্পর্শ করার পূর্ণ অধিকার আছে আমার। কাল তোকে আমি বিয়ে করেছি, তোর তিল দেখেছি আমি, তোর সৌন্দর্য প্রকাশ না করলেই নয়। আপনি এতটা জঘন্য কিভাবে? সেটা সময় হলেও বুঝতে পারবি। এখন কি রেডি হবি নাকি তোকে রেখেই চলে যাব? আপনার কাছে একটা রিকোয়েস্ট প্লিজ। কালকে যে আপনার আর আমার বিয়ে হয়েছে, প্লিজ বাবাকে বলবেন না। বাবা এটা সহ্য করতে পারবে না। আমি তোর কথা কেন শুনবো? আর শুনলেও বা তুই আমাকে কি দিবি? আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিচ্ছু নেই, বিশ্বাস করুন। জঙ্কুকের শয়তানি হাসি আরো বাড়ল। তার চোখে এক ধরনের তীব্র খেলা ছিল। তের দিকে তাকিয়ে তের কানের কাছে এসে ফিসফিস করে বলল, তোর কাছে দেওয়ার মতো কিছু নেই বলছিস? আমি তো জানি তোর মধ্যে এমন কিছু আছে যা আমি চাই, আর আমি সেটা নেবই। কি বোঝাতে চাচ্ছেন আপনি? তে অবাক হয়ে জঙ্কুকের দিকে তাকিয়ে কথাটা বলল। জঙ্কুক তার ঠোঁটের কোণে এক নিষ্ঠুর হাসি নিয়ে বলল, তোর আত্মসম্মান, তোর শক্তি, তুই জানিস তুই যতটা সহ্য করতে পারবি ঠিক ততটাই আমি নেব। তুই চাইলেও আমার হাত থেকে বেরিয়ে যেতে পারবি না তে,
আমি সবকিছু আমার হাতের মধ্যে নিজের কন্ট্রোলে রাখবো। তের চোখে ভয় আর সংশয়ের ছাপ ফুটে উঠল। সে মাথা দুটো হাঁটুতে গুজে দিল। কিছু বলার মতো অবস্থা তার ছিল না। জঙ্কুক ধীরে ধীরে তের কাছে এগিয়ে এসে ফিসফিস করে বলল, মিসেস জিওন, আপনার একটা অদ্ভুত শক্তি আছে যা আপনি নিজের চিত্তে লুকিয়ে রেখেছেন। আমি সেটা চাই এবং সেটা আমি নেবই। আপনি আমার হয়ে গেলে আমি আপনার সবচেয়ে বড় চাহিদা পূরণ করব। আপনি আমার হতে পারবেন, একদম আমার। তোর কোনো কিছুই বাকি থাকবে না। ওকে ওকে, আপনি যা চান তাই হবে, প্লিজ আপনি থামুন। ভেরি গুড তে, আজ রাতের জন্য রেডি থাকিস। আজ রাত তোর জন্য খুব কষ্টকর হবে আর আমার জন্য মধুর মিলন। উফ তে, আই ডোন্ট কন্ট্রোল মাই সেলফ। আজ রাতটা আমার জন্য অনেক বেশি সুখকর হবে সুইটার্ট। কথাটা বলে জঙ্কুক তার লো লিপস জোরে বাইট করে, সাথে থেকে টেনে তার পেটের খামচে ধরে টেনে এনে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। টানা 10 মিনিটের মতো কিস করে। তের ঠোঁট ছাড়া পেতেই টানটানা হয়ে বসে জোরে জোরে শ্বাস নিতে থাকে তে। একদরে ওয়াশরুমে চলে যায়। জঙ্কুক ওর যাওয়ার পানে তাকিয়ে রইল। তারপর অফিসের সব কিছু গুছিয়ে নিল সে। তে ফ্রেশ হয়ে আসতেই একবার তের দিকে তাকিয়ে বলল, চল ব্রেকফাস্ট করে নে। হুম। কি ব্যাপার, খাচ্ছিস না কেন? এই তো খাচ্ছি তো। খাওয়ার লক্ষণ তো দেখতে পাচ্ছি না। প্লেটে নাড়াচাড়া করে রাখলে সেটা খাওয়া হয় না তে। তে চুপ করে রইল। তার হাতের চামচটা ধরে থাকলেও প্লেট থেকে খাবারটা তুলতে পারছিল না। তার মনে অজস্র চিন্তা ভিড় করছিল, কিন্তু কোনোটাই মুখে আসছিল না। জঙ্কুক চেয়ারটা পেছনে ঠেলে বসার ভঙ্গি বদলালো। তার চোখ মুখে বিরক্তির ছাপ ফুটে উঠল। তুই কি চুপ করে বসে থাকার জন্য আমার স্ত্রী হয়েছিস, নাকি আমার জন্য কিছু করার জন্য? তে মাথা তুলে জঙ্কুকের দিকে তাকালো, চোখে অপমান আর অভিমানের ছায়া। আপনার জন্যই তো সবকিছু করছি, আর কি করতে হবে? বেবি, তুমি জানো না আমার জন্য অনেক কিছু করা বাকি তোর। তবে তার আগে ঠিক মতো খেয়ে নে। তোর শরীর খুবই দুর্বল। তোর শরীর এত দুর্বল থাকলে আমার কোনো কাজেই আসবি না তুই। তে আর একটাও কথা না বলে প্লেট থেকে 1 চামচ খাবার মুখে তুলল। তার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল, কিন্তু সে সেটা লুকানোর চেষ্টা করলো। জঙ্কুক সেটাও লক্ষ্য করলো, কিন্তু তার কোনো প্রতিক্রিয়া দেখালো না সে আবারও চেয়ার টেনে তের আরেকটু কাছে গিয়ে তারপর তের সামনে খাবারটা তুলে ধরলো। আকস্মিক এমন হওয়াতে তের চোখ বড় বড় হয়ে গেল। সে বোঝার চেষ্টা করছে যা হচ্ছে তা কি সত্যি নাকি ভ্রম। ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল তে। তার হাতের চামচটা টেবিলে রেখে ধীর গলায় বলল, আপনার যত ইচ্ছা খেলান, কিন্তু এইভাবে আপনি আমাকে দুর্বল করে ফেলছেন। আমি নিজের ইচ্ছায় কিছু করতে পারছি না, শক্তি পাচ্ছি না আমি আর। তুই শক্তি হারাচ্ছিস না, বরং শক্তি যোগাচ্ছিস। এখন তুই কিছুই বুঝতে পারবি না, সময় হলে বুঝবি। এখন মুখ খোল, খা। তে বাধ্য হয়ে মুখ খুলল। চামচটা তার ঠোঁটে ছোঁয়াতে জঙ্কুক একটু হাসি লুকালো তার চোখে এখনো সেই অগ্রাসী নিয়ন্ত্রণের ঝলক। তুই যত আমার উপরে রাগ করবি, তোর উপর ঠিক ততটাই অধিকার বাড়বে আমার তে। আপনার অধিকার তো পুরোপুরি আছে, এখন আর নতুন করে কি অধিকার চাচ্ছেন? তোর এই কথা শুনতে আমার ভালো লাগে। তবে শোন একটা কথা, তুই একদম আমার ইচ্ছা মতো চলবি। আমি চাইলেই তোর মুখে হাসি আনতে পারি, আবার চাইলেই কান্না। সেটা তোর উপরে নির্ভর করে, সেটা যেন ভুলে না যাস। তে আর কিছুই বলল না। তার ভেতরে তোলপাড় যতই গভীর হোক না কেন, সে মুখে কিছুই প্রকাশ করলো না। তে খাবার শেষ করে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তার মনে তখন অস্থিরতার ঝড়। চোখ মুখে এক অদ্ভুত বিষণ্ণতার ছাপ নিয়ে সে জঙ্কুকের দিকে না তাকিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালেই, কোথায় যাচ্ছিস? গভীর কণ্ঠে জঙ্কুক প্রশ্ন করলো। তে কিছুটা থমকে দাঁড়িয়ে পেছনে না তাকিয়ে বলল, বাবাকে দেখতে হসপিটালে যাব। তুই একা কোথাও যাচ্ছিস না, তোর সাথে আমি যাচ্ছি। এখন তুই আমার স্ত্রী, আর তোর প্রত্যেকটা পদক্ষেপ আমার অধীনে। এটা বারবার বলে দিতে আমার পছন্দ হবে না। আপনার ইচ্ছা মতোই তো সবকিছু হচ্ছে, তাই যেটা আপনি মনে করবেন ঠিক সেটাই করুন। তে ভেতরে ভেতরে ক্ষুব্ধ হলেও সেটা প্রকাশ না করে ধীর গলায় কথাটা বলল। জঙ্কুক এক চিলতে হাসি নিয়ে তের দিকে এগিয়ে গেল, বলল,
ঠিক বলেছিস, তবে শোন, তোর বাবার সামনে আমাদের সম্পর্কটা নিয়ে কিছুই বলবো না আমি। তুই যা বলেছিস আমি সেটা মেনে নিয়েছি, তবে যেন এটা না ভুলে যাস তুই, আমি যা করব আমার নিজের শর্তে করব। তোর বাবার জন্য এইটুকু সৎ থাকার কারণ শুধু তুই। ধন্যবাদ। বাবাকে আঘাত দিলে আমার আর কিছুই অবশিষ্ট থাকবে না। 10 মিনিট জাস্ট, রেডি হ, আমি গাড়ি বের করছি। তে মাথা নিচু করে সিঁড়ির দিকে এগিয়ে গেল। তার মনে শুধু একটাই ভাবনা, সে কি আর কোনোদিনও নিজের ইচ্ছামতো জীবনযাপন করতে পারবে, নাকি এই সম্পর্কটার অদৃশ্য শিকলে সে চিরদিন বাঁধা থাকবে। কিছুক্ষণের মধ্যেই দুজন রেডি হয়ে গাড়িতে উঠল। জংকুক স্টিয়ারিংয়ে বসে গাড়ি চালাতে শুরু করলো। গাড়ির ভেতরে এক অদ্ভুত নীরবতা। তে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল, কিন্তু তার চোখে যেন কোনো দৃশ্যই ঠিকঠাক পৌঁছাচ্ছিল না। গাড়িটি ছুটে চলল শহরের ব্যস্ততম রাস্তা পেরিয়ে হসপিটালের দিকে। হসপিটালে পৌঁছানোর পর জংকুক ডক্টরের চেম্বারে গিয়ে রোগীর অবস্থা নিয়ে কথা বলছে, আর তে বাবার কেবিনে গিয়ে চুপচাপ বসে পড়ল। বাবার কপালে আলতো করে হাত রাখলো, তারপর হাতটা আস্তে আস্তে নিচে নামিয়ে ফিসফিস করে বলল, চিন্তা করো না বাবা, তোমাকে সুস্থ করার জন্য যা যা করা দরকার আমি সব করব। তুমি শুধু সুস্থ হয়ে ওঠো, তোমার পাশে আমি সব সময় আছি। তের চোখে জল জমে উঠল, কিন্তু সে সেটা মুছে ফেলল যাতে কেউ দেখতে না পায়। বাবাকে এমন অসহায় অবস্থায় দেখে তার মন ভেঙে যাচ্ছিল বারংবার। মেডিসিনের প্রভাবে তার বাবা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। তার শান্ত নিঃশ্বাসের শব্দ শুনে তে কিছুটা স্বস্তি পেল, কিন্তু তার মনে তখনও অজানা আশঙ্কা ঘুরপাক খাচ্ছিল। ডক্টরের সাথে কথা বলে জংকুক কেবিনে এলো। ঢুকেই তার নজর পড়ল তের জলে ভেজা চোখের দিকে। সে ধীরে ধীরে পা টিপে টিপে তের কাছে গিয়ে দাঁড়ালো। কাঁধে হাত রাখতেই স্পর্শ পেয়ে তে মাথা ঘুরিয়ে দেখল জংকুককে, কিন্তু কোনো প্রতিক্রিয়া করলো না। তার মুখে কেমন একটা নীরব অভিমান। জংকুক একটু ঝুঁকে হাঁটু গেড়ে বসে তের চোখের পানি মুছে দিল। তার কণ্ঠস্বরে ছিল নরম দৃঢ়তা। কাঁদছিস কেন? তোর বাবা ভালো আছেন, অপারেশন হলে সব কিছু ঠিক হয়ে যাবে। এত সহজে হার মানলে চলবে না তে, তোকে শক্ত হতে হবে। তে কোনো কথা বলল না, চুপ করে রইল। জংকুক আবার বলল, তোর থেকেও ছোট বয়সে আমি আমার বাবা মাকে হারিয়েছি, একা বড় হয়েছি। তোর মাথার উপরে এখনো ছাদ আছে, আমার কুটিরে আশ্রয় পেয়েছিস তুই। আপনার কুটির আদৌ কি নিরাপদ আমার জন্য? তোর কি মনে হয় সেটা নিরাপদ নয় তোর জন্য? তে তার মস্তিষ্কে থাকা অনেক বেশি কষ্ট আর বুকের ভিতরে থাকা অনেক বেশি অভিমান লুকিয়ে কথাটা বলেছিল। কথাটা বলতে গিয়ে তার গলায় বেঁধে যাচ্ছিল। জংকুকের অ্যান্সার শুনে তে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, কিন্তু আর কোনো উত্তর দিল না। তার মনের গভীরে ক্লান্তি এবং অসহায়ত্ব, যেন মুখে জমা হচ্ছে হাজারো কথা, কিন্তু বলার মতো কোনো শক্তি সে পাচ্ছে না। সব শক্তি হারিয়ে ফেলেছে। সে শুধু এক দৃষ্টিতে তার বাবার অসহায় মুখের দিকে তাকিয়ে রইল, যেন সব উত্তর সেখানেই লুকিয়ে আছে। জংকুক কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল তের দিকে। তার মনের ভিতরে যেন অজানা এক অনুভূতি খেলে গেল, কিন্তু সে সেটা চেপে রেখে উঠে দাঁড়ালো। কেবিনের জানালার কাছে গিয়ে বাইরের দিকে তাকিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে তে, বিশ্বাস রাখতে শেখ। তেকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে গেল জংকুক। এক পলক তের দিকে তাকিয়ে আবারও গাড়ি চালাতে শুরু করলো। তে নীরবতার দেয়াল ভেঙে বলল, আমি পড়ালেখা শেষ করতে চাই, আপনি লেখাপড়া করতে দিবেন আমাকে? দিতে পারি, বাট একটা শর্ত আছে। কি শর্ত? বাড়ির গাড়ি আর ড্রাইভার নিয়ে যেতে হবে, আবার গাড়িতেই চলে আসতে হবে। মেয়ে বন্ধু রাখা যাবে, বাট ছেলে বন্ধু নয়। রাজি থাকলে কাল থেকে কলেজ জয়েন কর। আর হ্যাঁ, অবশ্যই বোরখা আর হিজাব মেনটেন করতে হবে। আমি চাই না আমার বউ আমি ছাড়া অন্য কেউ দেখুক। আপনার শর্ত মানলে যদি আমার স্বপ্ন পূরণ করতে পারি তাহলে আমি রাজি। তবে একটা প্রশ্ন, আমি কি কখনো স্বাধীন হতে পারবো না? সবসময় কি আপনার শর্ত মেনেই চলতে হবে? স্বাধীনতা মানে কি জানিস তুই? নিজের সীমা বোঝ। তোর সীমা আমি বেঁধে দিয়েছি যাতে তুই ভুল পথে না যাস। আমার বউ হিসেবে তোর জায়গা শুধু আমার পাশেই থাকবে, অন্য কোথাও নয়। হ্যালো আর্মিস, কেমন আছো তোমরা সবাই?
আর মিস, আমি তোমাদের এর আগেও বলেছি ঈদের পরে আমার নার্সিং অ্যাডমিশন পরীক্ষা। সো আমি এখন অনেক বেশি চাপের মধ্যে দিয়ে যাচ্ছি। তারপরেও আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, অনেক টাইম, অনেক সময় নষ্ট হয় আমার। আমি এতটা স্যাক্রিফাইস করি তোমাদের জন্য, বাট তোমরা ভিডিও দেখো, লাইক করো না, কমেন্ট করো না। শোনো, একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, আর একটা ভিডিও আপলোড আমি করি আর অন্য যে করুক, তারা অবশ্যই ভিডিও আপলোড করে তোমাদের থেকে লাইক পাওয়ার জন্য, একটু ভালো ভালো কমেন্ট পাওয়ার জন্য, আর আমার ভিডিও কেমন হচ্ছে সেটা শোনার জন্য। কিন্তু তোমরা কোনো কিছুই করো না, তাই আমার ভিডিও দেওয়ার আগ্রহটাও থাকে না। প্রথম দিক দিয়ে আমি ভালোই রেগুলারই ভিডিও দিছি, তোমরা দেখছো, বাট এখন কেন যেন আমার ভিডিও বানাইতে ইচ্ছা করতেছে না, বা আমি অনেক প্রেশারে থাকি। তো একটা সময় মনে হয় যে না, আমার এত বেশি চাপ নিয়ে ভিডিও বানানোর কোনো দরকার নেই, কারণ তোমরা সেরকম আগ্রহ দেখাও না আমার ভিডিওর জন্য। আর আমারও কেন যেন মনে হয় তোমাদের হয়তো আমার ভিডিওগুলো ভালো লাগে না, তাই লাইক করো না, সেই জন্য আর ভিডিও বানাইতে ইচ্ছা করে না।